নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। তখন যারা এই অপরাধীদের সাথে ডিফেন্সে ছিল, ডিফেন্স লিস্টে, আজকে তারাই চেয়ারম্যান, তাদেরই একজন চেয়ারম্যান, তাদেরই একজন চিফ প্রসিকিউটর, তারাই সব। এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না, সম্পূর্ণ বেআইন এটা। জুলাই আন্দোলনের সময় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে বিভিন্ন ঘটনায় রীতিমতো তামাশায় পরিণত হয়েছে পুরো বিচার প্রক্রিয়া। অতীতে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলা আইনজীবীকেই শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়ার মতো বিস্ময়কর ঘটনা শুধু নয়, দেশি বিদেশি মিডিয়ায় খণ্ডিত টেলিসংলাপ ফাঁসের অভিযোগ উঠেছে খোদ রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে। আবার সরকারের হাজির করা সাক্ষীর বক্তব্যের বিপরীত অর্থ প্রচার করছে রাষ্ট্রপক্ষ। সরকার সমর্থক মিডিয়াও সমস্বরে সেই বক্তব্যই প্রচার করছে। অন্যদিকে আওয়ামী লীগকে বিপাকে ফেলতে নতুন ফাঁস করা দুটি ফোনালাপ উল্টো শেখ হাসিনার পক্ষেই শক্ত প্রমাণ হাজির করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার বিচার শুরু হয় ৩রা আগস্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় এ বিচার। এটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। তবে শুরু থেকেই নানান ঘটনায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে হাস্যরস। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে শুরুতে অ্যাডভোকেট আমিনুল গনি টিটোকে তার পক্ষে নিয়োগ দেয় রাষ্ট্র। এরপরই জানা যায় প্রায় ১ যুগ ধরে শেখ হাসিনার কট্টর বিরোধী অবস্থানে আছেন টিটো। এমনকি গত আগস্টে তিনি শেখ হাসিনার ফাঁসির দাবিতেও ফেসবুকে পোস্ট দেন। ঘটনা জানাজানি হলে ২৫শে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল। সেদিন নিজের মুখেও শেখ হাসিনার বিরুদ্ধে নিজের অবস্থান স্বীকার করেন টিটো। একথা সত্য যে ৫ আগস্ট ২০২৪ আমি যে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে আমি আমার শুধু এটা ২০২৪-এ না, আমি ২০১৩ থেকে আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখতে পারবেন যে আমি ২০১৩ থেকে নিয়মিত আমি যা অসঙ্গতি, সরকারের যে সমস্ত অসঙ্গতি ছিল এইসব নিয়ে আমি পোস্ট দিয়েছি। শেখ হাসিনার আইনজীবীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও হাল ছাড়েননি অ্যাডভোকেট টিটো। এখন তিনি লড়ছেন আবু সাইদ হত্যা মামলার আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরের পক্ষে। ট্রায়াল ফেস করব এবং আশা করি যে যেভাবে এটা করা হয়েছে আমার এই ক্লায়েন্ট অ্যাকুইটাল হবার যথেষ্ট সম্ভাবনা আছে। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রের নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পান আমির হোসেন। তবে তাকে নিয়েও উঠেছে বিভিন্ন প্রশ্ন। রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ভিত্তিতে তিনি বিবাদী পক্ষে লড়ছেন এমন অভিযোগ তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। ফেসবুকে সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন, ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছে তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রীর নন, অভিযুক্ত আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী। বিষয়টি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করেছে। একটা কথা আমি আপনাকে বলি, এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলাদি দাখিল করে আমার কাছে দিয়েছে, এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয়। শুধু আইনজীবী নিয়োগ নিয়ে নয়, সাক্ষীদের সাক্ষ্য নিয়েও চলছে তামাশা। চলমান মামলার দ্বিতীয় সাক্ষী আব্দুল্লাহ আল ইমরান আদালতকে জানান, আহত হওয়ার পর তাকে ভর্তি করা হয় আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে। ওই হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ইমরানকে আন্দোলনকারী হিসেবে বুঝতে পারলে কর্তৃপক্ষকে নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দেন। এই নির্দেশনার অর্থ চিকিৎসা না দিয়ে হাসপাতালে আটকে রাখা বলে আদালতের কাছে দাবি করেন ইমরান। আর সেটি সাংবাদিকদের ঘটা করে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। অন্যদিকে এই ব্যাখ্যা ফলাও করে প্রচার করছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম। এর আগে গত ফেব্রুয়ারিতেও এমন ব্যাখ্যা দিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে সে সময়ে তার বাক্যটি খানিকটা এদিক সেদিক ছিল। তিনি দাবি করেন শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ এর নির্দেশ দেন, যার অর্থ
কোনো চিকিৎসা দেয়া হবে না এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। পঙ্গু হসপিটাল অর্থাৎ নিটোর বলে, সেই জায়গায় আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। সে সময়ও সংবাদ মাধ্যমগুলো তাজুল ইসলামের ব্যাখ্যাকে বিশাল আকারে প্রচার করে। তবে চিকিৎসা বিজ্ঞানে নো ট্রিটমেন্ট নো রিলিজের অর্থ হলো যথাযথ চিকিৎসা ছাড়া কাউকে রিলিজ দেয়া যাবে না, ঠিক যেভাবে নো মাস্ক নো সার্ভিস, যার অর্থ হলো মাস্ক না পরলে কোনো সেবা দেয়া যাবে না, অথবা নো আইডি নো এন্ট্রি, যার অর্থ হলো আইডি ছাড়া ঢোকা যাবে না। কিন্তু ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ, সাক্ষী এবং সংবাদ মাধ্যমগুলো একযোগে প্রচার করছে নো ট্রিটমেন্ট নো রিলিজের ঠিক বিপরীত অর্থ। এর পাশাপাশি দেশি বিদেশি সংবাদ মাধ্যম ব্যবহার করে প্রচার করা হচ্ছে জুলাইয়ে শেখ হাসিনার কথিত ফোনালাপের খণ্ডাংশ। বিস্ময়করভাবে আল জাজিরা এবং বিবিসির দুটি তথ্যচিত্রে কথিত এক্সক্লুসিভ যে ফোনালাপ শোনানো হয়েছে তা সরবরাহ করে খোদ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এখন লেটার লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। বিবিসিতে 9 জুলাই কথিত ফোনের অডিওটি শোনানোর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেন সেটি বিবিসির অনুসন্ধান নয়, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারাই অডিওটি উদ্ধার করেন। বিবিসিতে প্রচারিত অডিও একটি ট্রেলার মাত্র বলেও দাবি করেন তাজুল ইসলাম। এমনকি সামনে আরো অনেক কিছু দেখা যাবে বলেও তিনি ফেসবুকে পোস্ট দেন। ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। মজার বিষয় হলো তাজুলের ওই বক্তব্যের ফটোকার্ড 9 জুলাই ফেসবুকে শেয়ার করেন আল জাজিরার আই ইউনিটের সাংবাদিক জুলকারনাইন শায়ের। এরপর আল জাজিরার একই ফোন রেকর্ড আরেকটি অনুসন্ধানের নামে প্রচার করে 24 জুলাই। 2024 সালের 18 জুলাই রাতে শেখ হাসিনার কথিত ফোনালাপের খণ্ডিত অংশটি সত্য হয়ে থাকলেও সেদিন ঢাকা সহ সারা দেশের যুদ্ধাবস্থার কোনো উল্লেখ করেনি বিবিসি ও আল জাজিরা। আবার মামলার তদন্ত চলার সময় তদন্ত সংস্থাই কেন গুরুত্বপূর্ণ অডিও মিডিয়ায় সরবরাহ করলো সেই রহস্যের সুরাহা হয়নি। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ট্রাইব্যুনাল এখনো কোনো প্রশ্ন তোলেনি। ফলে বিচারের নামে সাজানো প্রহসন মঞ্চস্থ হওয়ার অভিযোগ উঠেছে জোরালোভাবে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শায়ের সম্প্রতি শেখ হাসিনার আরো দুটি ফোনালাপ প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী এর মধ্যে একটি ফোন 22 জুলাইয়ের। সেদিন শেখ ফজলেনুর তাপস দুপুরে ফোন করেন শেখ হাসিনাকে। আরেকটি ফোন কলও তাপসের। ঢাকা বিমানবন্দর থেকে সেটি তিনি করেন 3রা আগস্ট সকালে। তুমি কেমন আছো? ভালো আছি। আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্য থেকে নতুন দুটি ফোন রেকর্ড ফাঁস করা হলেও এগুলো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা অভিযোগকে উল্টো দুর্বল করে দিয়েছে। এমনকি শায়েরের প্রতিষ্ঠান আল জাজিরার কথিত অনুসন্ধানও পড়েছে প্রশ্নের মুখে। কথিত প্রথম ফোনালাপটি একেবারেই পারিবারিক। সেখানে শেখ হাসিনার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন তাপস। আমি অফিসে থাকবো, ওই যে ব্যবসায়ীদের চাকরি তো, আর দ্বিতীয়টিতে সংঘাত এড়াতে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনার প্রমাণ পাওয়া যায়। তিনি তাপসকে জানান আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ যাও, যাবো না কেন? আর আমি বলেছি যে মিছিল করতে মানা করছি, কারণ প্রত্যেকটা ওয়ার্ডে সবাই জমা থাকবে। এই ফোনে পারিবারিক সম্পর্ক থাকার পরেও তাপসের আবদার প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিমানবন্দরের কর্মকর্তাকে সরাসরি কোনো নির্দেশনা দিতে রাজি হননি। শুধু তাই নয়, তাপস সরকারি নিয়ম মেনে বিদেশে যাচ্ছেন কিনা সেটিও কয়েকবার জানতে চান শেখ হাসিনা। আমি এয়ারপোর্টে চলে আসছি, কিন্তু ওই জিওটা এখনো হয় নাই বলে এখানে করছে না। এই যে জিওটা অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু হতে হতে তো 11টা 12টা বাজে পারে, মানে তোমার ওখানে যেতে।
তো আমি ইমিগ্রেশনে আসছি, তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ বলে যাবে, আমি দিয়ে দেবো করে। ফাইল পাঠাচ্ছো তো? হ্যাঁ, ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে, ফাইল পাঠাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এই যে ইয়ে আছে এখানে, অফিসার, হ্যাঁ এখানে অফিসার আছে। হ্যাঁ বলাই দিতে হবে কাউকে? যে উনি সাইফ, উনি ইমিগ্রেশন অফিসার। হ্যাঁ আমি দিব ফোনটা? না না কথা বলবো না, আমি আমার অফিসে কবে বলতে পারি, চলে যেতে পারি। হ্যাঁ, কাকে বলবেন? আপনি আমার সেক্রেটারিকে বললে হবে, সালাউদ্দিন। এ ধরনের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনাকে ঘায়েল করতে নানামুখী অপপ্রচার ও তৎপরতা চালানোর প্রমাণ সামনে আসছে। সেই সঙ্গে সরকার থেকে শুরু করে সব পক্ষের অতি উৎসাহে তৈরি হচ্ছে লেজে গোবরে অবস্থা। তামাশায় পরিণত হচ্ছে ট্রাইব্যুনালে কথিত মানবতা বিরোধী অপরাধের বিচার। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।